चलिए, नमस्कार नमस्कार नमस्कार। यस, वेरी नाइस। শুরু করা যাক। প্রেডিক্টেবল 3, তাই তো? So guys, how are you enjoying this winter season? এত ঠান্ডা কেমন লাগতেছে? বছর ফাটতেছে। নো লাগতেছে স্যার, অনলি ফাটতেছে। নাইস। তুই ভাব, তোরা তো ভালো ইমাজিনেশন করতে পারিস, তোরা তো ডে ড্রিমার, তোরা ভাবতে পারিস এই সেই হেন তেন, তাই না? যখন ভাবনা শুরু করিস হয়তো গাছের পাতা থেকে ভাবনা শুরু হয়, তারপর মঙ্গল গ্রহে চলে যাস, হয়তো ঘটে। শুরু হলো গাছের পাতা নড়ছে, জানলার দিকে তাকিয়ে কখন যে মঙ্গল গ্রহে চলে গেছিস, সেখান থেকে জুপিটার হয়ে স্যাটার্ন হয়ে চাঁদেও চলে গেছিস, ধরতেই পারলি না। ভাব, চিন্তা কর, চিন্তা কর যে চারিদিকটা ঠান্ডা, তোরা ভাবতে ভালো পারিস? ইমাজিন কর বরফ পড়ছে, ঠিক আছে? থিঙ্ক, আকাশ থেকে রোদ 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 নয়, ঠান্ডা বাতাস আসছে। সূর্য মামা গরম বাতাস দেয় না, ঠান্ডা বাতাস দেয়। এরকম ভাব, দেখ, ভাবলে অনেক ঠান্ডা লাগবে। ভাব চারিদিকটা কি ঠান্ডা, উফ, কম্বল নিয়ে শুতে হবে। শুচ্ছিস? ব্যাস, চলো। লেকচার 3, পিরিয়ডিক টেবিল লেকচার 3। দারুণ লেকচার আজকে, সুন্দর লেকচার আছে, বুঝতে পারবে ক্লাস 11 এর কেমিস্ট্রি কাকে বলে। আও, ইয়েস, মজা আছে। প্রথমটা ইজি আছে, ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট, মেটাল, নন মেটাল, মেটালয়েড। ছোটবেলা থেকে করে আসছো, মেটাল কাকে বলে, নন মেটাল কাকে বলে, ওইগুলো বিষয়ে আবার কিছু ঢপের চপ কথা জানবো। এখানে একটু তোমাদের গা গরম হবে, গা ঠান্ডা হবে, সরি না, এখানে গরম হবে, বাইরে তো ঠান্ডা। শিল্ডিং কনস্ট্যান্ট, নিউক্লিয়ার চার্জ, স্লেটার্স রুল। এবার কিছু কোয়েশ্চেন্স আছে প্র্যাকটিস, ওটা আমি কিছু বলে দেবো, কিছু দিয়ে দেবো তোদের পার্সোনাল পড়ার জন্য, ঠিক আছে? চল, ফার্স্টে ইজি জিনিস। আমরা প্রেডিক্টেবল মোটামুটি স্টাডি করেছি, রুল লেকচার হয়েছে, আমরা বুঝে গেছি কে কোথায় আছে, ঠিক? এবং বলেছিলাম যে টেবিল একটা মোটামুটি পড়ার টেবিলের কাছে রেখে দিবি, পড়ার টেবিলের কাছে পিরিয়ডিক টেবিল রাখবি, মজা আসবে। তো সেখানে মেটালস মেনলি আমরা বলেছিলাম যারা এস ব্লক এলিমেন্ট, তাই তো? এস ব্লক যারা, তারা হচ্ছে একদম ফ্যান্টাস্টিক মেটাল, চমৎকার মেটাল ভাই। তারপরে আছে দেখ ডি ব্লক এলিমেন্ট, ওই যে ডি ব্লক ট্রানজিশন মেটালস বলতে পারিস। এফ ব্লক, এফ ব্লকও কিন্তু ইনার ট্রানজিশন মেটালস পড়ে, আধা আধা মেটাল প্রপার্টি আছে। পি ব্লক যেটা রয়েছে, পি ব্লক এই সাইডে, পি ব্লক সবই নন মেটালস, ওর মধ্যে আছে মেটালয়েডস। তো ওদের বিষয়ে দু চার কথা জানতে চাইছি। দেখ, এস ব্লক, ডি ব্লক, এফ ব্লক, তাদেরকে মেটালস বলে আমরা চিহ্নিত করি। এস ব্লক হচ্ছে একদম সুন্দর মেটালস, ফ্যান্টাস্টিক মেটালস, আসল মেটালিক প্রপার্টি এস ব্লকরা ক্যারি করে। মেটালস আর ইউজুয়ালি সলিড, কঠিন হয়, কিন্তু মার্কারি, মার্কারি ডি ব্লকের মধ্যে পড়ছে। মার্কারি, গ্যালিয়াম এক্সেপশন কিন্তু, হ্যাঁ, এগুলোর মেল্টিং পয়েন্ট 303 কেলভিন, মানে অনেক কম, রুম টেম্পারেচারে গলে যায়। সিজিয়ামও তাই, রুম টেম্পারেচারে গলে যায়। ইয়েস, অ্যাবসলিউটলি। এই জি, গ্যালিয়াম, সিজিয়াম মেটাল হয়েও সলিড এরা নয় রুম টেম্পারেচারে। এদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট নর্মালি হাই হয়। এটা বাদ দিয়ে অবভিয়াসলি এইচ জি গ্যালিয়াম, এটা 303 কেলভিন, মানে অনেক কম, অনেক কম। তোর হচ্ছে এটা কত, 27, 28 ডিগ্রি সেলসিয়াস। এটা এটা মানে হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, 303 কেলভিন, 28 না, 30 ডিগ্রি সেলসিয়াস, 273 প্লাস 30, 30 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচার। এটা 29 ডিগ্রি সেলসিয়াস। মেটালের নর্মালি বেশি হয়, 400, 500, 1000, এদের কম, এটা এক্সেপশন। হিট, ইলেকট্রিসিটি সুন্দরভাবে কন্ডাক্ট করতে পারে, ভালো নিয়ে যেতে পারে। ম্যালিয়েবল, ম্যালিয়েবল মানে এদেরকে যদি মারধর করিস, হ্যামারিং করিস, চেপে একদম পেপে বানিয়ে দিতে পারবি। ক্যান বি ফ্ল্যাটেন্ড ইনটু থিন শীট, মেরে 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 পাতলা শীট বানিয়ে দিয়ে যেতে পারবি। লোহা মারে না, করে পাতলা বানিয়ে দেয়। অ্যালুমিনিয়াম ফয়েল যেগুলো, ওকে মেরে 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 পাতলা মানে ম্যালিয়েবল বলা হয়, ওটাকে বলা হয় ম্যালিয়েবল নাম, ঠিক আছে? প্রপার্টিটাকে বলা হয় ম্যালিয়েবল, যেটা মেটালের আছে। ডাকটাইল বা ডাকটিল, তার বানানো, লোহার তার, অ্যালুমিনিয়ামের তার, কপারের তার, ঠিক আছে?
ওদেরকে আমরা ইউজ করে ওয়্যার বা তার বানাতে পারি, ডাকটাইল। মেটালিক ক্যারেক্টার এটা ইম্পর্টেন্ট, এত কিছুর মধ্যে এটা ইম্পর্টেন্ট। মেটালিক ক্যারেক্টার বাড়ে বাড়ে কখন? ডাউন আ গ্রুপ বরাবর নিচের দিকে যা, মেটালিক ক্যারেক্টার বাড়ে। ডিক্রিজেস অ্যালং আ পিরিয়ড, মনে রাখবি এটা যেটা হবে এটা উল্টো হয়। গ্রুপ বরাবর নিচের দিকে গেলাম, বাড়লো, তাহলে এই পিরিয়ড বরাবর গেলে কমবে। ডিক্রিজেস অ্যালং আ পিরিয়ড বরাবর লেফট টু রাইট গেলে ডিক্রিজ করবে। ক্লিয়ার? একদম ইজি ইজি চিল। তাহলে মেটালিক একটা লাইন লিখে রাখা, নোট করে এটা, মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস ডাউন আ গ্রুপ, ব্যাস এটা মনে রাখতে পারলেই হবে। জব করে যারা অনলাইন করবে ভিডিও তারাও দেখো, নোট করো, মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস ডাউন আ গ্রুপ, জাস্ট এই লাইনটা লিখে নাও, বাকি তো ক্লাস নোটসই আছে। চলো, নন মেটালস কি বলছে? এদের টেন্ডেন্সি হচ্ছে গেইন ইলেকট্রনস। আচ্ছা, এখানে তাহলে আরেকটা পয়েন্ট লিখতে পারি মেটালস এর মধ্যে, ইএফ, ইএফ তো এটা, হ্যাঁ জি, টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রনস। এদের টেন্ডেন্সি আছে ইলেকট্রন ছাড়তে এরা পছন্দ করে। নন মেটালস নিতে পছন্দ করে, হ্যাভ টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রনস নিতে পছন্দ করে। নর্মালি সলিড হতে পারে, গ্যাসও হতে পারে, উইথ লো মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট দুটোরই কম, এক্সেপশন থাকবেই ভাই, বোরন আর কার্বন, এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট একটু বেশি, বুঝলি? হিট ইলেকট্রিসিটি ভালো কন্ডাক্ট করতে পারে না। মোস্ট নন মেটালিক সলিড ব্রিটল, সহজে ভেঙে যায়, এবং ম্যালিয়েবল বা ডাকটাইল প্রপার্টি নেই, মানে মেরে মুড়ে চেপে গিয়ে পেঁপে বানাতে পারবো না, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট, খেয়াল কর কি লিখলাম, মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক উল্টো হবে, নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস ফ্রম লেফট টু রাইট, তার মানে নন মেটালিক ক্যারেক্টার ডিক্রিজেস ডাউন আ গ্রুপ। একবার যদি খেলাটা ধরতে পারিস পুরো গেম লাগবে। আচ্ছা, মেটালিকের নিচের দিকে বাড়ছে না কমছে? নন মেটালিকে কমবে, ঠিক লিখলাম, ডিক্রিজেস। মেটালিকে পিরিয়ড বরাবর কমে, পড়ে থাক লাইনটা। ঠিক আছে, নন মেটালিক একটা বাড়বে। যদি তাও না মনে থাকে, মেটাল শুরুর দিকে, নন মেটাল এইদিকে আছে, এদিকে যাব, নন মেটাল গুলো ঢুকছে, তার মানে নন মেটালিক ক্যারেক্টার পিরিয়ড বরাবর লেফট টু রাইটে বাড়ছে, সিধি বাত, নো বাকওয়াস। নেক্সট, মেটালয়েডস, এরা মাঝামাঝি, যেমন মনুষ্য জীবনেও দেখতে পারো, মহিলা পুরুষের মাঝামাঝি, মেটালয়েডস। এলিমেন্ট হুইচ লাই অ্যালং দ্য বর্ডার লাইন বিটুইন মেটালস এন্ড নন মেটালস, মেটাল নন মেটালের মাঝামাঝি যারা, ঠিক আছে? এই আছে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, টিন, টেলেনিয়াম, পোলোনিয়াম, অ্যাস্টাটিন, এই যে এইগুলো, বোরন দিয়েছে, বোরনকে নেওয়া হয় না, অ্যাস্টাটিনকে নেওয়া হয়, যে যেভাবে দেয়। ম্যাক্সিমাম বইতে এটা দেওয়া আছে, কোনো বইতে বোরনকেও বলা আছে, ভাই কনফিউশন। এগুলো স্ট্যান্ডার্ড। মেটালের মতন, ছেলের মতনই লাগে ওদের, কিন্তু অত তা নয় না, মেয়ের মতনই লাগে, মেয়ে কম ছেলের মতো বেশি লাগে, তাই তো? ইয়াস, মেটালের মতন কিন্তু মেটাল নয়। These elements often behave like non-metals. মিললো, লাগে ছেলেদের মতো, বিহেভিয়ার কিছুটা মেয়েদের মতো, মিলে যায় না, সেটাই বলতে চাইছি। মেটালয়েডস, এরা ব্রিটল, সহজে ভেঙে যায়। শাইনি সাবস্টেন্সেস, বেশ চকমকে মেকআপ করে রাস্তায় বেরোয়, ইয়েস, শাইনি সাবস্টেন্সেস। এবং সলিড, কঠিন, পয়সা নিয়েই ছাড়বে তোর কাছ থেকে,
অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, নর্মাল রুম টেম্পারেচার এরা শক্ত হয়, রাইট? কি চলছে ভাই? ফেয়ারলি স্ট্রং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এদের হ্যাভ ইন্টারমিডিয়েট টু ফেয়ারলি, মানে মাঝারি থেকে স্ট্রং কারেন্ট নিয়ে যাবার ক্যাপাবিলিটি আছে। মাঝারিও নিয়ে যেতে পারে, কম কারেন্ট বা স্ট্রং কারেন্ট এরা ক্যারি করতে পারে। আচ্ছা, মেটালয়েডস হ্যাভ মেটালিক অ্যাপিয়ারেন্সেস, বলো না লুক লাইক মেটাল, মেটালের মতন দেখতে, তাহলে অ্যাপিয়ারেন্সটা মেটালের মতো। হার্ড, শক্ত, ভেরি হার্ড এবং ব্রিটল, সহজে ভেঙে যায়। সাম মেটালয়েডস লাইক আর্সেনিক, অ্যান্টিমনি, এই যে ASSB, দে আর ক্রিস্টালাইন সলিড। এটা একটা দারুণ শর্ট কোয়েশ্চেন, এগুলো কিন্তু এনসিআরটি বেস লাইন, ডাইরেক্ট কোয়েশ্চেন আসে যে কোন মেটালয়েড সলিড, আর্সেনিক অ্যান্টিমনি, আর্সেনিক অ্যান্টিমনি, আর্সেনিক অ্যান্টিমনি। নোট করবি মেটালয়েড বলে শুধু এক্সাম্পল, এই লাইনটা খেলাতে ফাটাফাটি বুলেট দিয়ে দিয়ে কর, মেটালয়েডস বলে শুধু এই লাইনটা। ডান, চল এটা লিখতো, লাস্ট লাইনটা ঝপ করে লিখ, তাহলে এগুলো মনে থাকবে, ইম্পর্টেন্ট পয়েন্টস। ঠিক আছে, এগোই, শাবাশ, চল বলো বলো, যা পড়ান তার থেকে। বোরন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এদের মেটালিক অর্ডার বা মেটালিক ক্যারেক্টার কি হবে? মেটালিক ক্যারেক্টার কি বোঝালাম একটু আগে, গ্রুপ বরাবর বাড়ে, মেটালিক ক্যারেক্টার বাড়ে। এখানে কি বলেছে, কোন ক্যারেক্টার? মেটালিক ক্যারেক্টার, ব্যাস। বাড়ে কমে, বাড়ে কমে, ভেবে বলো। 20 সেকেন্ড সময়, কাউন্ট করি। কোনটা কি বলছে? কনসিডার দ্য এলিমেন্টস বোরন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, দ্য কারেক্ট অর্ডার অফ দ্য মেটালিক ক্যারেক্টার ইজ। মেটালিক ক্যারেক্টারের কারেক্ট অর্ডারটা কি? আগে যদি পিরিয়ডিক টেবিল থাকে খুব ভালো, পজিশনটা যদি দেখে নিতে পারিস খুব সুবিধা হবে। এদের কাছে আছে, নিয়ে বস। বোরন খুঁজে পেয়েছি স্যার, অ্যালুমিনিয়াম খুঁজে পেয়েছি স্যার, ম্যাগনেসিয়াম স্যার, ম্যাগনেসিয়াম তো শুরুতে, ওই দেখ 3 নম্বরে, এ মসি 3 নম্বরের শুরুতে, সোডিয়ামের পাশে ম্যাগনেসিয়াম। আরে ওই শুরুতে ভাই, 3 নম্বর পিরিয়ডের শুরুতে। পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের কোনাকুনি, তাই তো। মেটালিক ক্যারেক্টার খেয়াল করবি, প্রথম এক আর দুজন কি বললাম, হেভি তাগড়া মেটাল, মানে ম্যাগনেসিয়াম পটাশিয়াম চরম মেটাল, তার মধ্যে পটাশিয়াম নিচে আছে, তাহলে পটাশিয়াম হেভি স্ট্রং মেটাল, তাহলে প্রথমে পটাশিয়াম হবে, চেক কর, তারপরে ম্যাগনেসিয়াম হবে, তারপরে এই কি আছে, বোরন আর আলুর মধ্যে ঝামেলা হবে, তাই তো। বোরন আলু একই গ্রুপে আছে, কিন্তু আলু নিচের দিকে আছে, নিচের দিকে মেটালিক ক্যারেক্টার বাড়ে, তাহলে আলু বেটার হবে। তাহলে পটাশিয়াম, পটাশিয়াম, ম্যাগি, আলু, বোরন, ডি। এই যে পজিশন দেখ, পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, আলু, ডি, তাই তো রে। চক্কাস একদম। ও, তাও বলতে পারো বোরন অ্যালুমিনিয়ামের মধ্যে কম্পেয়ার করলে বোরন অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়াম বেটার মেটাল। নিচে আছে না, বোরনের নিচে আছে, নিচের দিকে হলে মেটালিক ক্যারেক্টার বাড়ে, তো তাই দেখেও বলতে পারো, যা হবে বলতে পারলেই হলো ভাই, অ্যান্সার ঠিক করতে পারলেই হলো, ব্যাস। চলো এটা বলো, সিলিকন, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সরি ফসফরাস। আগে নিজে খাতায় চেষ্টা কর, পিরিয়ডিক টেবিলটা একটু নিজে ভেবে কর তো, না দেখে, এক্সামে তো থাকবে না না। আরে এক্সামে তো পাবি না, কি চিন্তা তো কর, অ্যাটলিস্ট 10 সেকেন্ড, কে কোথায় আছে একটু আন্দাজ লাগিয়ে ভাব।
ভুল হোক না ভাই, কি আছে। ডান। কি বলছে? সিলিকন, যাই একবার পজিশনগুলো চেক কর। সিলিকন কোথায় আছে? একদম এইখানে ভাই। দেখ ম্যাগনেসিয়াম সোডিয়াম এই সাইড, ম্যাগনেসিয়াম সোডিয়াম একই লাইনে আছে, দেখ তাই তো। ম্যাগনেসিয়াম সোডিয়াম, এ ভাই দেখ সোডিয়াম ম্যাগনেসিয়াম বাকি তো সব এই সাইডে আছে। সোডিয়াম ম্যাগনেসিয়ামটা চেক কর, সোডিয়াম ম্যাগনেসিয়াম পাশাপাশি আছে। শোন না, সোডিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে সোডিয়াম আগে তারপরে ম্যাগনেসিয়াম। আমাদের কি বলা ছিল? পিরিয়ড বরাবর মেটালিক ক্যারেক্টার কমে কমে কমে, তাহলে সোডিয়াম বেশি স্ট্রং মেটাল হবারই কথা ভাই। গ্রুপ 1 এ আছে রাজাও মেটালের, ওগুলো গ্রুপ 1 এর সবাই ওই মানে এর কি বলে ওই পিরিয়ডের মেটালের রাজা ভাই। যাই হোক চল, তাহলে প্রথমে সোডিয়াম হবে, সোডিয়াম সব থেকে স্ট্রং, তারপর ম্যাগনেসিয়াম হবে, তারপরে নন মেটালদের মধ্যে মারামারি হবে। ঠিক আছে, ফাটাফাট। সিলিকন পেয়েছি স্যার, দেখ সিলিকন 14 নম্বরে আছে। বেরিলিয়াম, আচ্ছা বেরিলিয়াম আবার দুইতে আছে, বেরিলিয়াম 2 এ আছে, বেরিলিয়াম 2 এ আছে। হ্যাঁ চলবে না, 1 মিনিট দাঁড়া। নিচের দিকে হলে বাড়ে তো, হ্যাঁ নিচের দিকে হলে বাড়ে মানে সোডিয়াম বেশি পাবে, সোডিয়াম বেশি পাবে। তারপরে সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর বেরিলিয়াম আসবে, আর এখানে আছে সিলিকন ফসফরাস। সিলিকন এখানে, ফসফরাস আর পাশে আছে, দেখ 14 নম্বর 15 নম্বর। সিলিকন ফসফরাস, সিলিকন ফসফরাস কমে যায়, এদিকে মেটালিক ক্যারেক্টার তো কমে যায়, তাহলে ফসফরাসের সব থেকে কম হবে, ঝিঙ্গালালা হোক। ফসফরাসের কম, সোডিয়ামের সব থেকে বেশি, তারপর ম্যাগনেসিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর এটা খেয়াল করবি এগুলো স্কুল বেসড কোয়েশ্চেন, ইনক্রিজিং অর্ডার মানে কিন্তু বড়টা লাস্টে রাখতে হবে। ওই ইনক্রিজিং অর্ডার কিন্তু বড়টা লাস্টে। তোরা আবার একটু অন্ধ আছিস, বড়টা আগে দিয়ে দিলে। আরে ভাই কোয়েশ্চেন अंधे ही हो तुम लोग, अंधे ही हो। খেয়াল করবি ইনক্রিজিং অর্ডার, তারপরে এসে বলবি স্যার সব অ্যান্সার হয়েছে স্যার, সব পেয়েছি স্যার, কত পেয়েছিস? 5। এইগুলোর জন্য সব করেছে স্যার, কনফিডেন্স কত পেয়েছিস? 5। এই যে করেছে ইনক্রিজিং অর্ডার, করেছে ডিক্রিজিং অর্ডার। ক্লিয়ার হলো? এগোই, এই শুরু হলো, চলো ফুল কনসেন্ট্রেট এবার। শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট ভালো জিনিস, গভীর জিনিস। দেখ গল্পটা আগে বুঝে নে, ছোট্ট দুটো কথা বুঝে নে। ইলেকট্রন নেগেটিভ, ইলেকট্রনকে রিপালশন করবে, হ্যাঁ স্যার, নেগেটিভ রিপালশন, হ্যাঁ স্যার। প্রোটন বা নিউক্লিয়াস পজিটিভ, হ্যাঁ স্যার। সেই ইলেকট্রনকে টেনে রেখেছে, হ্যাঁ স্যার, তবেই না ইলেকট্রন ঘুরতে পারছে, হ্যাঁ স্যার। ইয়েস, ভেরি নাইস। ব্যাপারটা এইভাবে বুঝ, তোর বাড়িতে বন্যা ভাই, ভাই তুই পাখার সামনে হাওয়া খাচ্ছিস, খুব সুন্দর, গরমের থেকে এসছিস, একদম তীব্র গরম থেকে এসছিস, এসে পাখার সামনে বসে একটু নিশ্চিন্তে মনে হাওয়া খাচ্ছিস। ভাই দেখলো, ভাবলো যে না, একে তো শান্তির জীবন দেওয়া যাবে না। ভাই বোনরা তাই করে বাড়িতে বড়দের সাথে, বড়রাও মাঝে মাঝে তাই করে, টুকটুক করে এসে গুটি গুটি পায়ে পাখার সামনে হালকা ঢুকতে শুরু করলো। তুই চোখ বন্ধ করে হাওয়া খাচ্ছিস, তোর মনে হলো কি ব্যাপার, হাওয়াটা কমছে কেন? চোখ খুলে দেখলি সেই মহান ভদ্রলোক পাখার সামনে দাঁড়িয়ে গেছে। তুই এবার খেপে গিয়ে লাল হয়ে যাবি, লজিক্যাল কথা, ওটাই এটা। তোর খ্যাপাটা নয়, আটকে দেওয়া। শিল্ডিং এফেক্ট, নিউক্লিয়াস ইলেকট্রনকে টানছে, ভাই আমার বুকে আয়। অন্য একটা ইলেকট্রন এসে বললো যাবি না, যাবি না, কথাটা বোঝা গেল? শিল্ড করছে, বাধা দিচ্ছে, স্ক্রিনিং করছে, বাধা দিচ্ছে। কি বলছে? ইজ আ কনসেপ্ট অফ কেমিস্ট্রি দ্যাট ডেসক্রাইব দ্য রিডাকশন ইন এফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স। যদি কেউ এসে বাধা দেয় তাহলে নিউক্লিয়াস ওকে ভালো ফোর্স দিতে পারবে না, ডিক্রিজ করবে। কে ডিক্রিজ করাবে? ইলেকট্রন এসে ডিক্রিজ করাবে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইনার্শিয়াল ইলেকট্রনস।
নিউক্লিয়াস ইলেকট্রনকে ফোর্স দেবে, বলবে ভাই, অন্য একজন এসে বাধা দিয়ে দেবে, অন্য একজন এসে বাধা দিয়ে দেবে, ঠিক আছে, লাইক দ্যাট স্ক্রিনিং এফেক্ট। In simple terms, it refers to the ability of inner electrons, সহজ ভাষায় বলতে ওই অন্যটার ডেফিনেশন দেওয়া আছে, চল। এটা খুব ইম্পর্টেন্ট বাবু, এটা চমৎকার ইম্পর্টেন্ট, এটা কি মারাত্মক জিনিস। কে ভালো আমরা পড়েছি এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল বলেছি, হালকা হালকা বলেছি, আরো ডিটেলসে পড়বো, অ্যাটমিক যখন পড়বো আরো ডিটেলসে পড়াবো। এসপিডিএফ এটা কি বলেছিলাম, ঘর, সেলের মধ্যে আবার খপচি খপচি ঘর আছে, এস ঘর, পি ঘর, ডি ঘর, এফ ঘর, যেমন একটা জায়গার মধ্যে ফ্ল্যাট থাকে, ফ্ল্যাটের মধ্যে রুমস থাকে, ওই টাইপের খপচি খপচি ঘর হচ্ছে এসপিডিএফ, এদের মধ্যে ইলেকট্রনস থাকে। ছোটবেলায় বলতাম নিউটন থাকে সেলের মধ্যে, না ভাই, সেলের মধ্যেও ঘর আছে এসপিডিএফ, তার মধ্যে সব থেকে বেশি সিল্ডিং করতে পারে এস ইলেকট্রন, এস ইলেকট্রন, এস ইলেকট্রন, এসপিডিএফ। দেখবি আজকালকার সময় তুই হেভি ভালো পড়তে চাইছিস, তোর আছে খুব ক্লোজ ফ্রেন্ড, তুই ভাবছিস ওই বন্ধুই আমার জান প্রাণ আত্মা পরমাত্মা ঘন্টা, ওই হচ্ছে এস, ওই তোমাকে পড়তে দেবে না, হ্যাঁ, কারণ এখন জবে টান, ও এক্সিলেন্সি নিয়ে বেরিয়ে যাবে। খেয়াল দেখো নিজেরটা নিজেকে করতে হবে, হ্যাঁ, তাহলে তুমি অন্যকে আবার করতে যেও না, ইউ ডোন্ট ডু ব্যাড থিংস, ইউ বি চিল। এস ব্লক বেশি বাধা দেয়, মানে এস অরবিটাল, এটা অরবিটাল বলছি কিন্তু, এস ঘর, এস ঘর বেশি বাধা দেয়, পি ঘর, তারপরে ডি ঘর, তারপরে এফ ঘর, ভেরি ইম্পর্টেন্ট, নোট কর এটা, শিল্ডিং এফেক্টের অর্ডার এস পি ডি এফ, মনে রাখা খুব সোজা। ডান, চল। কাজ কিভাবে করে, গভীর জিনিস, শিল্ডিং এফেক্ট কিভাবে কাজ করে, কিভাবে বাধা দেওয়াটা হয়, ডিটেলস দেখ। নিউক্লিয়ার চার্জ কি বলছে, তা পজিটিভলি চার্জ নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম এক্সার্টস অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স অন দ্য ইলেকট্রনস, হ্যাঁ স্যার, নিউক্লিয়াস ইলেকট্রনকে ফোর্স দেবে, পজিটিভ নেগেটিভকে ফোর্স দেবে, পুলিং দেম টুয়ার্ডস দ্য সেন্টার, টানবে সেন্টারের দিকে। ইলেকট্রন রিপালশন, এরকম ওয়াই আর হাউ বললে না পয়েন্ট করে করে লিখবি, টিচার কিছু পয়েন্ট পড়ে না কিন্তু খুশি হয়, নাম্বার দিয়ে বেরিয়ে যায়, ওরা শুধু হেডিং গুলো পড়বে, আরে ভাই সিল্ডিং, আরে क्या बात है, 2+, তারপরে ভেতরে ভুলভাল লিখে দিস না, যদি বাই চান্স পরে কেস খেয়ে যাবি। মাল্টি ইলেকট্রন সিস্টেম, যেখানে বহু সংখ্যক ইলেকট্রন আছে, দ্য আউটার ইলেকট্রনস অলসো এক্সপিরিয়েন্স রিপালশন ফ্রম দ্য ইনার ইলেকট্রন, বাইরের ইলেকট্রনকে নিউক্লিয়াস টানছে ভাই, ওদিকের ইনার ইলেকট্রন ওকে রিপেল করে বলছে দূরে যা, বলতেই পারে। অ্যাজ আ রেজাল্ট, তাহলে এফেক্টিভ ফোর্স, যে ফোর্সটা অ্যাকচুয়ালি বাইরের ইলেকট্রনের পাওয়ার কথা, সেটা কমবে না বাড়বে, ফ্যান্টাস্টিক, কমে যাবে, কারণ ইনার ইলেকট্রনস রিপালশন দিচ্ছে, শিল্ডিং। দ্য ইনার ইলেকট্রনস অ্যাক্ট অ্যাজ আ শিল্ড, তাহলে ভেতরকার ইলেকট্রন কি হিসাবে কাজ করলো, পর্দা একটা, শিল্ড হিসাবে, শিল্ড ক্যাপ্টেন আমেরিকার শিল্ড বা স্ক্রিন, একটা শিল্ড হিসেবে কাজ করলো, তাই তো, শুধু কি তোরাই মার্বেলের ফ্যান, আমি ফিজিক্সের লোক ভাই, হবে না, দ্যাট পার্শিয়ালি ক্যান্সেলস, তাহলে শিল্ডটা কি করছে, ক্যান্সেল করছে কাকে, অ্যাট্রাকটিভ ফোর্স, কার, নিউক্লিয়াসের, কার উপর, আউটার ইলেকট্রনস, ফ্যান্টাস্টিক স্যার। This shielding effect reduces effective nuclear charge, এটা কি স্যার, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে অ্যাকচুয়ালি হচ্ছে ফোর্সটাকে বলা হয় কেমিস্ট্রির ভাষায়, নিউক্লিয়াস, শুনবি ভালো করে, তাহলে কিন্তু ফিজিক্সের টার্ম আর কেমিস্ট্রির টার্ম গুলিয়ে যাবে। নিউক্লিয়াস ইলেকট্রনকে ফোর্স দিচ্ছে, ওটাকে কেমিস্ট্রির ভাষায় বলা হয় এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা এফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স, ওটা কোনো চার্জ নয়, প্লাস চার্জ মাইনাস চার্জ না, ওটা ফোর্স, অ্যাকচুয়ালি ফোর্সকে ওরাই নাম দিয়েছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা এফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স কমে যাবে, কার উপর কমবে, আউটার ইলেকট্রনস, এবং ওরা কমলে কি হবে, লেস টাইটলি বাউন্ডেড, নিউক্লিয়াসের প্রতি বেশি বাউন্ডেড থাকবে না, সহজে বেরিয়ে যেতে পারবে।
তাই তো? সাবাস, ক্লিয়ার তো কিভাবে কাজ করে? এইভাবে হচ্ছে শিল্ডিং এফেক্ট কাজ করে। এবার এই যে ফোর্সটা, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে এফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স, কতটা ফোর্স দিতে পারছে, ZF দিয়ে ডিনোট করা হয়, বা জেড স্টার, জেফ, ZEFF, জেড এফেক্টিভ বা জেড স্টার। এটা কি দেখ বলা আছে, ইজ দ্য নেট পজিটিভ চার্জ বা নেট পজিটিভ ফোর্স এক্সপিরিয়েন্সড বাই অ্যান ইলেকট্রন ইন আ মাল্টি ইলেকট্রন সিস্টেম। নিউক্লিয়াস যতটা এফেক্ট ওই যে ওই ভদ্রলোক আউটার সেলের ইলেকট্রনকে দিতে পারছে সবার শিল্ডিং কে ম্যানেজ করে, তাই তো? ওকে 10 দিতে চাইছিল, সবাই মিলে কাটুস কুটুস করে 6 করে দিল। সাপোজ ওই 6টা হচ্ছে জেফ বা জেড স্টার, ওকেই বলা হয় এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ঠিক আছে, তার মাপতে পারবো? অবভিয়াস, অবশ্যই, কেন পারবো না। যা যা পড়ে নিস থিওরি, এটা কিন্তু পড়িস, হ্যাঁ কিরকম করে বলতে চাইছে আর ডেসক্রাইব করেছি তোদের বোঝার সুবিধার জন্য। মাপবো কি করে দেখ, দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা। এই ফর্মুলাটা বানানো হয়েছে, স্লেটার বলে একজন ফর্মুলাটা বানিয়েছে। ম্যাথামেটিক্যালি জেফ বা জেড স্টার একই জিনিস। কি করে মাপা হয়? জেড মাইনাস সিগমা। জেডটা কি? অ্যাটমিক নাম্বার, এছাড়া আর কি হবে? অ্যাটমিক নাম্বার, বুঝলি? অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ প্রোটন, মনে আছে তো ভাই? মোল কনসেপ্টে পড়ছিলাম আমরা। ইয়েস, সিগমাটা কি স্যার? শিল্ডিং কনস্ট্যান্ট বা স্লেটার্স কনস্ট্যান্ট বলা হয়, SLATERS, স্লেটার্স কনস্ট্যান্ট, যেটা আমরা দেখবো কি করে কি মেজার করা যায়। ফর্মুলাটা লিখতে হলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের ফর্মুলা, নিউক্লিয়াস কতটা এফেক্ট দিতে পারছে সেটা মেজার করার ফর্মুলা। ফর্মুলা ডেরিভেশন নেই, কখন পড়বে? কলেজে যখন যাবে তখন। কোনটা কি পাশে লিখে রাখবি, জেডটা কি, সিগমাটা কি। একদম জেড স্টার। আরে ইলেকট্রন, নাম্বার অফ প্রোটনস, তো নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে। অ্যাটম কি করে হয়? প্রোটন, একটা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস, তার মধ্যে প্রোটন। ঠিক আছে, ডান, ক্লিয়ার। আরে সিগমা নয় রে, শিল্ডিং কনস্ট্যান্ট। সিগমা তো ডাক নাম, ওটা কে অ্যাকচুয়ালি? শিল্ডিং কনস্ট্যান্ট বা স্লেটার্স কনস্ট্যান্ট। ঠিক আছে, ওই সাবাস, চলো। এই যে শিল্ডিং কনস্ট্যান্ট, সিগমাটা আগে মাপতে হবে, বুঝলি? জেড তো ভাই সবাই জানি যতগুলো প্রোটন, ফাট। সিগমা মাপবি কি করে? সিগমা মাপার জন্য এই কাকা আমাদের খাটাখাটনি করে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বলে দিয়ে গেছেন। এই রুলস অ্যান্ড রেগুলেশন মনে রাখতে গেলেই তোমার মনে হবে কাকাকে পেলে মেরে দেব, কিন্তু প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তখন মনে হবে যে না কাকা হেল্প করে গেছে, সায়েন্সকে হেল্প করে গেছে, কেমিস্ট্রিকে হেল্প করে গেছে। 1930 সাল, যা যা পড়ে নেবে। আরে রুলস কোথায়? এটা হিস্ট্রি তোমাদের পড়ার জন্য, এবার থরো রিভাইজ করবি, বাই চান্স যদি 1-2 মার্কসের শর্ট কোশ্চেন চলে আসে। গল্প আছে, গল্প আর কিছু নেই, এটা ইম্পর্টেন্ট। হায়ার, হায়ার দ্য শিল্ডিং এফেক্ট, মোর উইল বি দ্য স্ক্রিনিং কনস্ট্যান্ট বা স্লেটার্স কনস্ট্যান্ট। মানে স্যার শোন শোন শোন, ওই কে বেশি শিল্ড করতে পারবে, আমরা অনেকগুলো অরবিটাল পড়েছি, শুনছিস? 1s 2s 2s 2p 3s 3p মুখস্থ করতে হবে কিন্তু, মনে আছে তো? সাবাস, নাহলে ওই SSP বড় ট্যালেন্টেড তুই। তাহলে প্রশ্ন হচ্ছে কে ভালো শিল্ড করতে পারবে, 1s বেশি পারবে না, 2s পারবে না, 3p পারবে না, 4p না, 5f না, 6f? আমরা বুঝবো কি করে? আমরা বের করবো সেটা, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, যার সিগমা বেশি আসবে, যার স্ক্রিনিং কনস্ট্যান্ট স্লেটার্স কনস্ট্যান্ট বেশি আসবে, সিগমা বেশি আসবে, সে ভাই ভয়ানক শিল্ডিং দেবে। এই যে 1s 2s, স্যার দুটোই তো এস,
স্যার তুমি তো বললে এস সব থেকে বেটার দেয়, তাহলে 1s 2s এর মধ্যে কে বেটার দেবে? ওটা স্যার 2s আছে বলে 2s বেশি দেবে না, ওই সব ভাওতা চলবে না, বের করতে হবে। সিগমা যার বেশি হবে 1s 2s এর মধ্যে যার সিগমা বেশি হবে সে বেশি শিল্ড দেবে, সে বেশি বাধা দেবে নিউক্লিয়াসকে ওই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে। দাঁড়াও বাবু দাঁড়াও, আমি তো শুরু করলাম, সব বের করা শেখানো হবে, মাথা খারাপ করা হবে। কনসেপ্টটা কি ধরা গেল? যার সিগমা বেশি সে বেশি বাধা দেবে, সে নিউক্লিয়াসকে বলবে আমি তোকে ওই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে দেব না, বেশি বাধা দেবে, শিল্ড বেশি করবে, স্ক্রিনিং বেশি করবে যার সিগমা বেশি। ঠিক আছে, ওকে ফাইন, এগোই। সাবাস। এই যে পি আর এস, সরি এস আর পি ব্লকের জন্য যারা রয়েছে, এস আর পি সাবসেল বা অরবিটালস, এস আর পি অরবিটালের জন্য রুলস আলাদা, ডিএফ এর জন্য রুলস আলাদা, এটাই ঝামেলা, মনে রাখতে হবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। ইলেকট্রনিক কনফিগারেশন লিখবে, রাইট ডাউন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন, কিন্তু কিভাবে লিখবে এখানেও ঘাপলা আছে। নর্মাল যেটা আফবাও বলে গেছেন 1s 2s 2p 3s 3p 4s 3d, ওইভাবে লিখলে ভুল হয়। টেকনিকটা দেখ, ট্যাকটিক্সটা দেখ, স্লেটার্স রুল, স্লেটার কি বলছেন, এইভাবে লিখবি 1s, এটা একটা গ্রুপ, ব্র্যাকেট দেওয়া, এটা একটা গ্রুপ, এটা কিন্তু আসল কনফিগারেশন নয়, এটা শুধু সিগমা বের করার জন্য কনফিগারেশন। ইলেকট্রন কখনোই এইভাবে ঢোকে না, আফবাও প্রিন্সিপাল মেনে ইলেকট্রন ঢোকে। 1s 1s এ আগে, তারপর 2s, তারপর 3s, সরি 2p, 1s 2s 2p 3s 3p, বুঝলি? 1s এ আগে, তারপর 2s এ, এটা হচ্ছে সিগমা বের করার রুল, আলাদা রুল, ডিফারেন্ট রুল। ফার্স্টে 1s এর একটা গ্রুপ আছে, 2s 2p এর একটা গ্রুপ আছে, 3s 3p এর একটা গ্রুপ আছে, 3d একা, 3d একা তোরা যেমন অনেকেই, 4s 4p আবার গ্রুপ আছে, 4d একা, 4f একা, 5s 5p 5d 5f, 6s 6p 6d, 7s 7p and so on so on so on। ঠিক আছে, এখানে কিন্তু 4s টা দিয়ে দিস না, 1s 2s 2p 3s 3p 4s 3d, পর 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 পর। আর মনে থাকবে এমন কিছু না, 6d পর্যন্ত মনে রাখলে এনাফ ভাই, পৃথিবী কাঁপিয়ে দিবি। অনেক জিনিস বলেছি, 1s 2s 2p এর গ্রুপ, 3s 3p এর গ্রুপ, 3d আলাদা, 4s 4p এর গ্রুপ, 4d আলাদা, 4f আলাদা, 5s 5p গ্রুপ, 5d 5f আলাদা, 6 এরও তাই, 6s 6p, df গুলো আলাদা। কিন্তু খেয়াল রাখিস এখানে 6d তো 6f এর পরে আসে, অত লাগে না, বাট তাও বলে রাখলাম 6f কিন্তু এখানে বসতে পারে না, স্লেটারের রুল অনুযায়ী এখানে নয়, 7s 7p এর পরে আসে। যাই হোক, এতটুকু মনে রাখ না ভাই, তাতেই চলবে। চল গেলাম। ফিল দ্য ইলেকট্রন অ্যাকর্ডিং টু আফবাও প্রিন্সিপাল, এবার ইলেকট্রন ফিল করবি আফবাও নীতিতে। আফবাও যে রুলটা ছিল 1s এ দুটো, 2s এ দুটো, 2p তে 6টা, মনে আছে? দ্য ইলেকট্রনস প্রেজেন্ট অন দ্য রাইট সাইড অফ দ্য গ্রুপ, এই যে তুই গ্রুপগুলো ডিভাইড করলি, এই যে গ্রুপগুলো ডিভাইড করলি, electrons present on the right side of the group made by the constant electron have no contribution, কিচ্ছু বুঝিনি স্যার, সাবাস, একবার পর। ইলেকট্রন প্রেজেন্ট অন দা রাইট সাইড অফ দা গ্রুপ, গ্রুপের ডান দিকে যে আছে বলছে তার কোনো কন্ট্রিবিউশন নেই, বাই দা কনস্ট্যান্ট ইলেকট্রন, ঠিক আছে? দেখি ইলেকট্রন প্রেজেন্ট ইন দা সেম সেল, যদি একই সেলের ইলেকট্রন হয় এস এস, তাহলে বুঝে নেবো ওদের কন্ট্রিবিউশন 0.35 করে ধরা হয়। বেশ, দেখ এবারে দেখ, ইলেকট্রন প্রেজেন্ট ইন দা n ইকুয়াল টু 1 সেল হ্যাভ কন্ট্রিবিউশন 0.85, দেখ পরপর সব ক্লিয়ার হবে, একদম চাপ নিস না, n এর টুতে 1 নেওয়া হয়, দেখ এই যে খেয়াল কর, 1s 2s 2p 3s 3p 3d 4s, খেয়াল করবি কিভাবে ফিল আপ করবি, দেখ 1s 2 2s 2 2p 6 3s 2 3p 6, শুরু ভালো করে, কিন্তু মাঝখানে 3d আসার কথা, দেখা গেল কিন্তু আফবাও কি বলেছেন 3d তে আসার আগে তো 4s এ ফিল আপ হয়, 1s 2s 2p 3s 3p 4s 3d,
রিভাইজ করে আসতে হবে পুরোনো ক্লাস, আমার কিছু করার নেই। 1s 2s 2p 3s 3p 4s 3d। সাপোজ ইলেকট্রনটা এখানেই শেষ হয়ে গেছে, কটা ইলেকট্রন দেখ, 6 দিয়ে 8 দিয়ে 10, ধরে 20 আছে, z ইকুয়ালস টু 20, বুঝলি, z ইকুয়ালস টু 20 আছে ইলেকট্রন নাম্বার। ধরেন আমি এর জন্য ভাবছি ইলেকট্রন নাম্বার, সাপোজ আমি এর জন্য চিন্তা করছি 20, দেখ তাই তো হচ্ছে, 6 দিয়ে 8 দিয়ে 10, 20টা আছে। 20টা কিভাবে ফিল আপ করে, 20তে তো 3d আসে না, 3d আসে 21 থেকে, 20 মানে ক্যালসিয়াম, ওই যে ক্যালসিয়াম 4 নম্বরে আছে, ক্যালসিয়ামের পরে 3d শুরু হয় স্ক্যান্ডিয়াম থেকে, 3d আসে না, ক্যালসিয়ামের 4s আসে, তাহলে 1s 2s 2p 3s 3p 4s, তারপরে 3d শুরু হয়, মানে কিন্তু আমি 3d টা বসাতে পারবো না। আমি এইভাবে গ্রুপ করব, কিন্তু ফিল আপ করবো আফবাও প্রিন্সিপালে। যদি 3d না আসে ওকে বসাবো না জোর করে, 3d তো নেই, আসবে কোথেকে, 3d ঘরটাই ওর নেই, ঠিক আছে। ইফ উই উইশ টু ফাইন্ড সিগমা, খেয়াল কর বাবু, 3p তে যে ইলেকট্রন আছে, 3p ছটা আছে, আমি যদি এর সিগমা বের করতে চাই, শিল্ডিং কনস্ট্যান্ট বা স্টেটার কনস্ট্যান্ট, মানে ও হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ইলেকট্রন, দেন দ্য কন্ট্রিবিউশন অফ 4s ইলেকট্রনস উইল নট বি টেকেন। কি বলছে, ইলেকট্রন প্রেজেন্ট অন দ্য রাইট সাইড অফ দ্য গ্রুপ, আমি এই গ্রুপের চাইছি, তার ডান দিকে যে আছে তার কি আছে, 4s2 ইলেকট্রন আছে, মেড বাই দ্য কনসার্ন ইলেকট্রন হ্যাভ নো কন্ট্রিবিউশন। এর যদি বের করিস এর কন্ট্রিবিউশন নিবি না, লজিক। আরে 3 নম্বর, তারপরে তো 4, এর বের করছিস মানে এর শিল্ডিং বের করছিস, তাহলে এর সাথে নিউক্লিয়াসের একটা বোঝাপড়া করছিস, 4 নম্বরটা কেন আসবে, তো বাইরে, ঠিক তো, ওটাই বলছি, ওটাই স্লেটার বলছেন, যদি কোনো কনসার্ন কারোর বের করতে চাও, রাইট সাইডে যে আছে, রাইট সাইড যে গ্রুপটা নিয়েছো 4s2 গ্রুপ আছে, এর কন্ট্রিবিউশন তুমি নেবে না। ইজি লাগছে, আচ্ছা বাকিটা একটু মাথায় রাখ। সেম সেল হলে 0.3 নিবি, n1 n থেকে 1, n1 হলে 0.85 নিবি, n2 প্রেজেন্ট ইন দা n2 সেল, n-2 সেল, তাহলে 1 নিবি, n-1 কিন্তু n-1 0.85, n-2 1, বলবো এটা কিভাবে হচ্ছে দেখ এক্সাম্পল। আচ্ছা এটা কি হলো, এস অর পি, আচ্ছা সিগমাটা এবার বের করি, চল সিগমা, এটা মেন ফর্মুলা, এক্সাম্পল আছে তো, হ্যাঁ সাবাস, এটা নোট কর, এটা জেনারেল রুলস বলা হলো, ঘন্টা এটা কিছু কাজে লাগবে না, এটা অ্যাকচুয়ালি কাজে লাগবে। দেখ সিগমা 0.35 ইন দ্য লাস্ট সেল, নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য লাস্ট সেল, এটা ইম্পর্টেন্ট। লার্ন অ্যাকচুয়াল ফর্মুলা এটা, 0.35 ইন্টু নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য লাস্ট সেল এক্সেপ্ট টেস্ট ইলেকট্রন, সেটাও কি বলবো, 0.85 ইন্টু নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য সেকেন্ড লাস্ট সেল, তার আগে, প্লাস 1 ইন্টু নাম্বার অফ ইলেকট্রন যতগুলো বাকি আছে। ঠিক আছে, একটা 0.35, 0.85 আর 1 আছে, 0.35 ইন্টু লাস্ট সেল, 0.85 ইন্টু সেকেন্ড লাস্ট সেল, 1 ইন্টু যা বাকি সেলগুলোর ইলেকট্রন। এক্সাম্পল দেখ আরামসে ক্লিয়ার হয়ে যাবে, একদম চকচক। কি বলছে, শিল্ডিং কনস্ট্যান্ট বের করব, তারপর জেফ বের করব, জেড স্টার মানে জেড মাইনাস সিগমা, সাবাস। কার কার জন্য, 4s আর 3s ক্যালসিয়ামের, ক্যালসিয়ামের কনফিগারেশন ভাব, কনফিগারেশন জানতে হবে, ক্যালসিয়াম 20, 1s 1s2 2s2 2p6 10 হয়ে গেল, 3s 3p 3s2 3p6 18 হয়ে গেল, 4s2, এটা লিখলাম একটু আগে, একদম ওটাই লিখেছিলাম। তার 4s আর 3s কতটা শিল্ড করতে পারে সেটা শিখছি। ক্যালসিয়াম জেড কি বলা হয়েছিল, ইলেকট্রনিক কনফিগারেশন লিখবি আফবাও প্রিন্সিপাল ওয়াইজ, কিন্তু গ্রুপ করে যেটা স্লেটার বলেছেন, তাহলে বাবু 1s2, হ্যাঁ স্যার, 2s2 2p6 এটা একটা গ্রুপ হলো,
3s2 3p6, হ্যাঁ স্যার মাঝখানে 3d ছিল, আসবে না কারণ ক্যালসিয়ামের 3d নেই। 4s2 পুরো 20খানা ফিলাম। ওকে আচ্ছা, এবার 4s এর যে ইলেকট্রন আছে বাবু 4s, ওটা আগে চেয়েছে, কিভাবে বের করবো দেখ, ঠান্ডা মাথায় দেখবি, হ্যাঁ রুলটা খেয়াল করবি। 4s এর ইলেকট্রন, 4s পেয়েছিস? 4s, 4s এর রুলটা চেক কর। রুলে কি আছে? 0.35 ইন্টু নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য লাস্ট সেল। তাই তো, দুটো আছে, দুটো আছে, ব্র্যাকেটে লেখা আছে দেখ, এক্সেপ্ট টেস্ট ইলেকট্রন। আরে মাথা মোটা, টেস্ট ইলেকট্রন যার উপর এক্সপেরিমেন্ট তাকে বাদ দিয়ে। 4s এ দুটো আছে, নিউক্লিয়াস লাস্টের জনকে টানছে, তাহলে ও তো টেস্ট ইলেকট্রন, ও তো এক্সপেরিমেন্টে পার্টিসিপেট করছে, ওকে বাদ দিয়ে নিতে হবে, ওকে বাদ দিয়ে, ওর জন্যই তো জেড স্টার চিন্তা করো। 4s এ দুটো ইলেকট্রন, বুঝলো তো, তার মধ্যে একজন হচ্ছে টেস্ট চার্জ, একজন টেস্ট ইলেকট্রন, তাকে বাদ দিয়ে তাহলে আরেকজন পড়ে আছে, তারটা নেবে, তারটা নেবে, তাহলে একজন রয়েছে, একজন, বুঝলি? তাহলে 1 ইন্টু 0.35, তারপরে দেখ ইন্টু 0.85 নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য সেকেন্ড লাস্ট সেল, তাই তো? 4s2 তার আগে, এটা লাস্ট, সেকেন্ড লাস্ট, তাই তো? কটা বল ইলেকট্রন? হুম, 8টা, সাবাস, দেখ 8 ইন্টু 0.85, সিম্পল হয়ে গেল। তারপরে দেখ 1 ইন্টু যতগুলো বাকি আছে, 1 ইন্টু যতগুলো বাকি, দেখ 6 2 8 2 10, 1 ইন্টু 10, ইজি, জানতে পারলে ইজি লাগবে। তাহলে এর জেফ কত হবে বল? এটা হলো স্লেটার্স কনস্ট্যান্ট, জেফ কত হবে? 20 মাইনাস দিস, তাহলে হ্যাঁ 2 পয়েন্ট, এটা হলো। আচ্ছা 3s, 3s খেয়াল করো, 3s এর চেয়েছে, বুঝলি? আগের বারে তো 4s, তো আগের বারে তো 4s, তো তাহলে এটা বের করছিলাম, এবারে বাবু 3s মানে এটা চেয়েছে, তাহলে এটা আউটার ইলেকট্রন হয়ে গেল না, এর কন্ট্রিবিউশন নেওয়ার নেই। মনে করো একটা রুলসে ছিল কনসার্ন ইলেকট্রনের রাইট সাইডে যে আছে তার কন্ট্রিবিউশন নেই। ওকে স্যার, এটা 3p-টা কিন্তু রাখবি, কারণ 3 এর মধ্যে পড়ছে, তো 3 এর মধ্যে পড়ছে, 4 5 থাকলে ওগুলো নেওয়ার দরকার নেই। চলায় 5 কি আছে রুল, মানে সিগমা বের করার, 0.35 ইন্টু নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য লাস্ট সেল এক্সেপ্ট টেস্ট ইলেকট্রন। তাহলে স্যার এখানে টোটাল লাস্ট সেলে 6 2 8টা আছে, তার মধ্যে একটা হচ্ছে যার উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন, 7টা নেব, দেখ 7 ইন্টু 0.35, তারপরে বল কি আছে? 0.85 ইন্টু নাম্বার অফ ইন্টু সেকেন্ড লাস্ট সেল, স্যার 6 2 8 আছে, 0.85 করে দিন, সাবাস। তারপরে কথা পড়ে আছে বল? দুটো পড়ে আছে, 2 এর সাথে 1 প্লাস হবে, ঠিক আছে? এটা মোটামুটি করলে কত হবে বের করতে হবে। 7 ইন্টু 0.35 প্লাস 8 ইন্টু 0.85 প্লাস 2 প্লাস হচ্ছে 11.25, ব্যাস খতম, ইজি হলো। তাহলে 20 মাইনাস 11.25, 9.75 বলছিস, ক্লিয়ার হলো? তাহলে এইবার কম্পেয়ার করে দেখ, কার যে বেশি শিল্ড করবে তার সিগমা বেশি, মনে আছে? কে বেশি শিল্ড করবে? দেখ 4s বেশি শিল্ড করবে, বাধা দেবে 3s এর থেকে, মনে আছে? সিগমা বাণীতে লেখা ছিল, জানতাম তুই ওটাই দেখবি, আমি জানতাম তুই ওটাই দেখবি। এই বাণীটা খাতায় লেখ, এটা লেখ, খাতায় লেখ। সিগমা যার বেশি শিল্ডিং তার বেশি, জেড স্টার না। জেড স্টার তো নিউক্লিয়াস কতটা অ্যাট্রাক্ট করতে পারছে, বাধা ক্যালকুলেট করছে কে? সিগমা। ঠিক আছে?
স্পিনিং কনস্ট্যান্ট 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 এফেক্ট না কনস্ট্যান্ট এফেক্ট তো ঘটনাটা মাপছি আমরা কনস্ট্যান্ট দিয়ে সিগমা ব্র্যাকেটে লিখ সিগমা। আরে সিগমা সিম্বল দে, সিগমা লিখছে ও, বোঝো ক্লাস 12 এ ফিজিক্সে আছে তারপর দেখাচ্ছি সিগমাই সিগমা থাকবে। হলো এটা, এখানে সিগমা কার বেশি, সিগমা 4s এর বেশি, তাহলে 4s বেশি সিল্ড করবে। জেড স্টার তো নিউক্লিয়াস কতটা অ্যাট্রাক্ট করতে পারছে, জেড বেশি মানে নিউক্লিয়াস 3s এর ইলেকট্রনকে বেশি অ্যাট্রাক্ট করতে পারছে, এটা বোঝার। এটা কম আছে মানে 4s কে বেশি অ্যাট্রাক্ট করতে পারছে না, অবভিয়াস, কারণ 4s এর আগে অনেক কিছু চলে এসেছে, 3s চলে এসেছে, 2s চলে এসেছে, সবাই মিলে ধুমা বাধা দিচ্ছে। চল এটা বলো নাইট্রোজেন, এটা আমরা করে দেখতে পারি, এটা আমরা নিজেরা করে দেখতে পারি। নাইট্রোজেন তো চল, নাইট্রোজেন 7 হয়, কি লিখবে 1s2 2s2 2p, এখন 2 দিয়ে 4 3 হয়ে যাবে। আচ্ছা যদি গ্রুপ ওয়াইজ সাজাও 1s2 2s2 2p3 এরকম কনফিগার লিখে নিয়ে সাজাতে পারিস। বল আমাকে চেয়েছে এর, তো বাইরে কেউ নেই তো চাপ নেই। কি করলাম স্টেপ গুলো, ফার্স্টে সিগমা বের করব, সিগমা ফর 2s ইলেকট্রন, তাহলে সিগমা রুলসটা একবার চেক কর, 0.35 ইন্টু 0.35 ইন্টু 5, তাহলে 4 নেব। তারপরে কি ছিল তার আগেরটা, ইন্টু 2, তার আগে তো কেউ নেই, মিটে গেল। বের কর, 3 4 12, 4 5 20, এটা কি 1.4 হচ্ছে? তাও ক্রস চেক করে নে। হ্যাঁ 1.4, আর 85 ইন্টু অত 1.7 নাকি, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, তাহলে 3.1, এটা হলো সিগমা, বুঝলি? এটাই চেয়েছে, বাট জেড স্টার বা জেড এটাও বের করে দে, জেড স্টার মাইনাস সিগমা 7, এখানে 9 আসছে, 4.9 নাকি, 4 না 3.9, দেখ ভালো করে, ঠিক আছে ক্লিয়ার, ওকে চলো। তাহলে এস আর পি ব্লকের জন্য শেখা গেল। এইবারে ডিআরএফ সাবসেল যদি হয়, ডিআরএফ অরবিটালের জন্য কি করব আমরা, রাইট ডাউন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাজ শোন, একই আছে, দেখ ভালো করে গ্রুপিংটা, তাই ছিল আগেরটাও তাই ছিল, 6f টা ছিল না বললাম, এফ অব্দি লাগবেও না, যা দেবে এর মধ্যেই দেবে, তাই আছে সবই আছে, তুই বললি ডিআরএফ টা আলাদা, এসপি টা একসাথে, আবার একই আপ বা অনুযায়ী ফিল করবে। রাইট সাইডে যে আছে তার কোনো কন্ট্রিবিউশন নেই, সেম গ্রুপে 0.35, তার আগের গ্রুপে 1, 0.85 টা এখানে নেই, ব্যাস এটা আরো ইজি। সেকেন্ড মানে যার নেব তার আগের গ্রুপের কোনো ব্যাপার নেই, 0.85 এর কোনো গল্পটা নেই, ডাইরেক্ট 1 ফর্মুলা লিখে ফেলো, আরো ইজি, লেখ তোদের মনে রাখার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, জন্মান্তরের বিশ্বাস আছে। এত গরম হচ্ছে কেন? বহুত ঠান্ডা, এখন পিঠের ঘাম পায়ে পড়ে, মাথার ঘাম পায়ে পড়ে না। ওফ, ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন ইন ডি অর সেল এক্সেপ্ট টেস্ট, যে আমাদের গিনিপিক তাকে বাদ দিয়ে, ইন্টু 0.35, 0.85 এর গল্পটা নেই, 1 ইন্টু যত ইলেকট্রন বাকি আছে অন্যান্য লেফট সাইড, যত আছে লেফট সাইড, টোটাল নাম্বার অফ ইলেকট্রন আর লেফট সাইড যা আছে সব, তাই তো, সাবাস।
অতীব সুন্দর। বল I-126 বলে দিচ্ছে, জেড বলে দিয়েছে, চল ফটাফট করি। 3D চেয়েছে দেখ, ডিআরএফ এর জন্য কিন্তু, হ্যাঁ ডিআরএফ এর জন্য, ভেরি ইজি, আরো ইজি। অ্যাকচুয়াল কনফিগারেশন, অলওয়েজ অ্যাকচুয়ালটা না নিজে আগে লিখে নিবি, মনে কর নাইট্রোজেন করার সময় আমি তাই করলাম। তুই যদি ডাইরেক্ট স্লেটারে ঢুকতে যাস পুরো ছড়াবি, ফালতু ভুল হবে। আগে নর্মালটা লিখে নিবি, তারপর গ্রুপিং করবি, এসপি গুলো একসাথে, ডিএফ গুলো আলাদা, ঠিক আছে। আচ্ছা 1s তো ভাই একা মানুষ, সিঙ্গেল মানুষ, সারা জীবন সিঙ্গেল। 2s2p গ্রুপিং হলো, 3s3p গ্রুপিং হলো। আচ্ছা 4s এরটা পরে হবে, তাই তো, 4s এরটা পরে হবে, 3d টা আগে। স্লেটার বলে গেছেন ভাই, ওপরটা আফবাও বলেছেন, এটা স্লেটার বলেছেন। আচ্ছা এর তো কন্ট্রিবিউশন নেব না নাকি, নো কন্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, যেহেতু কোয়েশ্চেনে বলা আছে, তাই না রে, কারণ কোয়েশ্চেনে 3D বলেছে, তো 3D রাইট সাইডে পড়েছে, কন্ট্রিবিউশন নেই। তাহলে 3D ইলেকট্রনের চল সিগমা বের করি, 3D, তাহলে ওই 3D কোথায় গেল, 3D এখানে আছে, 6 জন আছে, তাহলে একজন হচ্ছে আমাদের টেস্ট, তাহলে 5 জন পড়ে রয়েছে, তাহলে 5 × 0.35, চল চেক কর, তাই তো। বাকি যা আছে কাউন্ট কর, 6 2 8 10 18 18 × 1, সিধি বাদ নো বাদ, ডান। সিগমা বেরোলো 3D এর জন্য। জেড স্টার কি করব, জেড মাইনাস অত মাইনাস কর, 6.25 আসছে, 26 না, জেড স্টার পেয়ে গেলাম, জেড স্টার, ঠিক আছে। আচ্ছা তুই নিজে কর 2s এর জন্য, না দেখে, এইটার সেম 2s এর জন্য কর, 2s, জাস্ট 2s, হ্যাঁ এস আর পি এর রুলে 2s টা খালি কর, খালি 2s, সবাই করো। 2s এ 0.85 টা ইনভলভ হবে, কিন্তু এখানে লাগবেও না, আরামসে হয়ে যাবে। 0.85 টা লাগবে, 0.35 এই 1 টা লাগবে না। 2s বাবু, 2s, যদি 2s নিস এগুলো কোনো নো কন্ট্রিবিউশন, হ্যাঁ 2s নো কন্ট্রিবিউশন। 2s এ 6 2 8টা আছে, তাহলে 7টা নিবি, 7টার হচ্ছে 0.35 করবি, আর হচ্ছে 2 হচ্ছে 0.85, দেখ তাই আছে, তাই আছে সিগমা। চলো আমি ফটাফট করে দিই, 0.35 2.45 2 × 0.85 4.15 এর মতো আসছে। বাকি ওটা জেড স্টার করে দেখে নিস। হ্যাঁ যা আছে দেখে নিস, জেড স্টার দে, ওটা ওটা জেড স্টার দে আগে, 26 এর আগে সিম্বল ঠিকঠাক দিতে হবে, ভুলভাল না দিলে টিচারই বুঝতে পারবেন না, ঠিক আছে। এগোই, ডান, চল ওটা যাই, বল যাই, দেখো নাইট্রোজেন 2p, চল। বলো আগে নাইট্রোজেনের নরমাল কনফিগারেশন দেখ, নাইট্রোজেন তো ইজি তো, 1s 2s 2p 3s 3p, ব্যাস মিটে গেল। এই না না, 2টা পাশে পাশে তো, 1s 2, 1s তার মাথায় 2, মনে হচ্ছে না? তুই আব্বা ওটা প্র্যাকটিস করিনি, আজকে গিয়ে কিন্তু প্র্যাকটিস করবি। এটা 1s 2 2s 2p, এটা নর্মাল সেটারেই গ্রুপিং করা আছে, সুইমিং কনস্ট্যান্ট 2s চেয়েছে তো, তাহলে এখানে করে নেবো, 4টে নেবো না, 5টা আছে 4টে নেবো, এটা আছে, তার আগে দুটো আছে, 1টা আসবে না কারণ এর আগে কেউ নেই, 3.10 আসছে তাই বলছি, 3.10 বলছি।
জেড স্টার এটা 3.90 ইজি কোশ্চেন বলটা সিলিকনে জেড স্টার সিগমা দুটোই চেঞ্জ 14 লোক বলছে কোথায় যাচ্ছিস পাকিস্তান আরে হলো রে বড় এইসব কি এইসব পাঁচ পাঁচ গুলো কি আরে 14 ও ভাই 40 চলে গেছে 14 সিলিকন 1 থেকে 20 তো মনে রাখতে হবে বুঝলি 40 হচ্ছে জাইক্রোনিয়াম জেডার 14 সিলিকন তো 9-10 পুরো একদম পিএইচডি রে সিলিকন জেড ইকুয়ালস টু 14 মানে নরমাল কনফিগারেশন আগে লিখতে পারো তারপর সাজাতে পারো আমি ডাইরেক্ট লিখে দিয়েছি 1:2 2:2 2p6 3:2 3p6 কারণ এর যা নরমাল আছে ওটাই গ্রুপিং আছে চাপ নেই সাবাস কোন চেয়েছে 3p চেয়েছে বা এরপরে রাইট সাইডে কেউ নেই সো চাপ নেই 3p চেয়েছে দেখো চারটে আছে মানে তিনটে নেবো তারপরে আগের গুলো আছে তারপরে আগের গুলো আছে ব্যাস ডান চারটে আছে তিনটে নেবো 0.35 তার আগেরটা আটটা আছে 0.85 তার আগে দুটো আছে ব্যাস ঝিঙ্গালালা হোক এটা হলো সিগমা জেড স্টার পেয়ে যাবো মাইনাস করে 14 মাইনাস করে 4.15 এগুলো মেন্সের কোয়েশ্চেন তাও যদি লোকে ছেড়ে আসে তাহলে কি করা উচিত বল নোবেল দেওয়া উচিত নয় কি নোবেল দেওয়া উচিত নয় কি এগোই এখন মনে হচ্ছে ইজি 2 মাস পরে ফর্মুলা মনে করতে গিয়ে কেস লেটার সিলেট পেন্সিল হ্যাঁ কোথায় ছিল ফিজিক্সে ওদের ফার্স্ট চ্যাপ্টার ইনঅর্গানিকের ওই জন্য রিপিটেড প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট ওই জন্য ভিডিওগুলো বারবার প্লে করাটা ইম্পর্টেন্ট তোমরা তো নেটটা রাখো চ্যাটিং করার জন্য মাথা মোটার দল ভিডিওগুলো দিচ্ছি যাতে রিভিশন করিস বারবার চলো বলছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বিভিন্ন রকম প্রপার্টিজ যে রয়েছে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে মানে জেড স্টার কম বেশি হলে অনেক প্রপার্টিজ পাল্টে যায় নিটের থেকে কোয়েশ্চেন দেয় জেড স্টার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জেড স্টার যদি পাল্টে যায় দেখা গেছে অনেক অ্যাটমিক প্রপার্টিজ ফটফট চেঞ্জ হয়ে যেতে পারে কিরকম প্রপার্টিজ আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব অ্যাটমিক সাইজ 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 অ্যাটমের সাইজ দেখা গেছে হায়ার জেড স্টার বেশি অ্যাটমের রেডিয়াস ছোট জেড স্টার বেশি মানে কি নিউক্লিয়াস খুব টানছে ইলেকট্রনকে ভাই বুকে আয় তোর সাথে আমার জীবন গভীর প্রেম অ্যাটমের রেডিয়াস ছোট হয়ে গেল স্মলার অ্যাটমিক রেডিয়াস আয়োনাইজেশন এনার্জি টেনেও ছিল আরে আয়নী ভবনের এনার্জি আয়নী ভবন শক্তি আয়নীয় বিভব পর্যালোচনাতে ছিল আয়োনাইজেশন এনার্জি ইয়েস দেখা গেছে হায়ার জেড স্টার বেশি সেখানে আয়োনাইজেশন এনার্জি বেশি হয়ে গেছে কেন স্যার
আয়োনাইজেশন এনার্জি নেক্সট ক্লাসে পড়বো, বাট তাও জেনে রাখ জেড স্টার যদি বেশি হয় কি বলছে, ইনক্রিজেস দ্য অ্যাট্রাকশন বিটুইন দ্য নিউক্লিয়াস এন্ড আউটার ইলেকট্রন, বাইরের ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে চরম অ্যাট্রাকশন, কারণ জেড স্টার বেশি, জেড স্টার বেশি, অ্যাট্রাকশন অনেক বেশি। মেকিং ইট হার্ডার টু রিমুভ আউটার ইলেকট্রন। আয়োনাইজেশন ছোটবেলায় পড়েছিস, অল্প বিস্তর মনে কর, ইলেকট্রন বের করতে যে এনার্জি লাগতো, অ্যাটম থেকে ইলেকট্রন বের করতে যে এনার্জি লাগতো, লাস্টের ইলেকট্রনকে নিউক্লিয়াস ভাই টেনে রেখেছে, টেনে রেখেছে, ইলেকট্রনকে আমি বের করতে পারছি না, তাহলে আয়োনাইজেশন এনার্জি অনেক বেড়ে গেল, অনেক বেড়ে গেল, অনেক বেড়ে গেল। ইলেকট্রন অ্যাফিনিটি, অ্যাফিনিটিও মানে প্রেম, হায়ার জেড স্টার, হায়ার জেড স্টার দেখা গেছে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়িয়ে দেয়। এটা কি স্যার? কেন? কারণ হায়ার যদি জেড স্টার হয় এনহ্যান্সেস দ্য অ্যাট্রাকশন বিটুইন দ্য নিউক্লিয়াস এন্ড ইনকামিং ইলেকট্রন। ইলেকট্রন অ্যাফিনিটি মানে বাবু আমি অ্যাটমে ইলেকট্রন দেব, দেব, বলবো ভাই নে না, ইলেকট্রন নে না, তার জন্য কিছু এনার্জি বাগেরা যদি কিছু ট্রান্সফারের দরকার পড়ে, ওটা ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, আমি ইলেকট্রন নিউক্লিয়াসে দিতে চাইছি, নিউক্লিয়াসে জেড স্টার বেশি, ও কি বলবে, এ ভাই জলদি দে, ভাই জলদি দে, জলদি দে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বেড়ে যাবে। ও বেশি চাইছে, নিউক্লিয়াস বেশি চাইছে, আমাকে দে ভাই, আমার জেড স্টার বেশি, আমাকে ইলেকট্রন জলদি দে, জলদি দে, জলদি দে, তাহলে কি বোঝা গেল, ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। তার দারুণ ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু, বিশেষ করে নিট আর স্টেট জয়েন্টের জন্য, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য। তাহলে খেয়াল করলে কি কি হলো, জেড স্টার অনেক কিছু শিখে পেলি, বাড়লো, কনসিকুয়েন্সেস কি কি দাঁড়ালো দেখ, কি কি দাঁড়ালো দেখ, অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমটা পুচকে হয়ে গেল, ইলেকট্রন টেনে নিল। আয়োনাইজেশন এনার্জি বাড়লো। আচ্ছা, আয়োনাইজেশন এনার্জি মানেই আয়োনাইজেশন পোটেনশিয়াল, কিছুই না, একটা জুলে মাপবো, একটা ভোল্টে মাপবো, পোটেনশিয়াল মানে বিভব, ভোল্টে মাপবো, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়লো, ব্যাস ঝিঙ্গালালা হোক। নোট কর, এখান থেকে পাবে ফিউচার কোয়েশ্চেন 2027, তোমরা 2027-এর ব্যাচ, 2027 সালে এখান থেকেই কোয়েশ্চেন আসবে, একটা না একটা, যে কোনো হোক, জয়েন্ট হোক, নিট হোক, ওয়েবজি হোক, যা হোক। ঠিক আছে, আমার পিঠের কোষগুলো ভাবছে বোধহয় সমুদ্রে রয়েছে সারাদিন, সারাক্ষণ ঘাম পড়ছে, কারণ এই পাখার হাওয়াটা এখানে আসে না, এটা এখানে আসে না, ঠিক আছে, অল্প আসে, মাইক্রোফোনে আবার আওয়াজ চলে আসবে। স্যাক্রিফাইস তোদের জন্য, স্যাক্রিফাইস। আর তোরা কি করবো স্যার পরে, সেটা একদিন মরেই যাবো, বাট ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো। যা একটা ভারী ভারকাম জিনিস শিখে গেলে, ভারী ভারকাম জিনিস শিখে গেলে, কয়েকটা প্র্যাকটিস কোয়েশ্চেন করে আগের লেকচারে, তারপরে বাড়ি যাবে। চলো রেডি, রেডি কি রিভাইসই তো করে আসিস, পাপি লোক ভাই, করে করে নাহলে এগুলো মজা করতে পারবে না আগের লেকচারে, বাড়ি যা। আচ্ছা একটা দেখে নে, আচ্ছা একটা দেখে নে, তাহলে তোকে না দিয়ে দেবো, এটা সলভ করা আছে, আর দু একটা আমি অ্যাড করবো, ওটা তাহলে নোটে লিখে নিস। সবসময় কিন্তু ক্লাস পিডিএফটা দেখবি, ক্লাস পিডিএফ কিন্তু আমি কিছু না কিছু কোয়েশ্চেন অ্যাড করি, নোটসে কিন্তু সেগুলো মিস করে যাস না। একটা দেখে নে, তারপর না ছেড়ে দিচ্ছি, তারপর বাকিগুলো সলভ করা আছে দেখে নিবি, অসুবিধা হলে নেক্সট দিন ডিসকাস করবো। চল দেখ, এটা বল, একদম স্ট্রেট কাট প্রশ্ন, বলছে প্রেডিক্ট পিরিয়ড, কত পিরিয়ডে আছে, কত গ্রুপ নাম্বার, কত ব্লক, কার কার। এ বলে একটা আছে, তার অ্যাটমিক নাম্বার দিয়েছে 8, মানে অ্যাকচুয়ালি অক্সিজেন। বি দেখ বলা হচ্ছে 11, সোডিয়াম, সোডিয়াম। সি আছে দেখ অ্যাটমিক নাম্বার 28, না জানলে হবে কি, চলবে না। ডি অ্যাটমিক নাম্বার 25, জেড 118। আচ্ছা তো খুব সোজা, এই সেই সাইজে 18 নম্বরে আর 7 নম্বরে, 18 নম্বর গ্রুপ আর দেখ 7 নম্বর পিরিয়ড, 118, না জানলেও তো হবে, লাস্ট এলিমেন্ট ওটা, 7 পিরিয়ড 18, 18 7, ঠিক আছে।
চল ফটাফট দেখে নি কয়েকটা, এটা করে বাকিগুলো পরপর সব সুন্দর করে করা আছে। আমি বলেছিলাম কনফিগারেশন লেখার সময় চেষ্টা করবি নিউক্লিয়াস নোবেল গ্যাসের ফরম্যাটে লেখার, মনে আছে থার্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে কম লিখতে হবে। প্রথমটা তো 8 তো কিছু করার নেই, নর্মাল লিখে দে 1s2 2s2 2p6। লাস্ট ইলেকট্রন যে ব্লকে ঢোকে সেই ব্লকের এলিমেন্ট হয়, বাবু মনে আছে নিশ্চয়ই। লাস্ট ইলেকট্রন লাস্ট কোথায় ঢুকেছে? পিতে, তাহলে এটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। কত নম্বর গ্রুপে আছে দেখবি, আগের লেকচারই রয়েছে, পি তে কিভাবে গ্রুপ বের করে, ডি তে কি করে করে, এস এ কি করে করে। পি তে গ্রুপ হচ্ছে লাস্টের ইলেকট্রন প্লাস 10 16, লাস্টের ইলেকট্রন প্লাস 10 16 পি এর জন্য, পি এর জন্য কত পিরিয়ড? এই যে দুইটা আছে, দুইটা হচ্ছে পিরিয়ড। ঝাক্কাস ব্যাপার। পরেরটা Z11 কনফিগারেশন 1s2 2s2 2p6 3s1। লাস্টে এস এ ঢুকেছে, তাহলে এস ব্লক এলিমেন্ট। এস এর 1 মানে 1, এস এর 2 মানে 2, গ্রুপ নাম্বার। আচ্ছা পিরিয়ড হচ্ছে এই যে এটা পিরিয়ড 3। ইজি ব্যাপার হয়ে গেল। তারপরে 28 সি 28। আচ্ছা 28 মানে দেখ আর্গন পড়ে যাচ্ছে 18তে, আর্গন 18, তারপরে 28 মানে আরো 10 আর্গন। তারপরে 4s2 শুরু হবে, 18 পরে 4s2 হয়, ক্যালসিয়ামে ফিল আপ করার জন্য 4s2, তাহলে 4s2 3d8। আচ্ছা তাহলে লাস্ট ইলেকট্রন ডি তে গেছে, তাহলে ডি ব্লক এলিমেন্ট। ডি তে নিয়ম ছিল, শোন ডি তে নিয়ম ছিল লাস্ট ইলেকট্রন প্লাস 2, বা এই দুটো যোগ করে দিতে পারিস, এস আর ডি যোগ করে দিতে পারিস, তাহলে 10। আচ্ছা এর টোটাল কতগুলো সেল? 4টে সেল, কিন্তু 3 লাস্টে ঢোকে, 4 ঢুকে তারপরে 3 ঢোকে। ইয়েস ফিল করে, ইয়েস শাবাশ। প্রথমে 4s ফিল করে, তারপরে 3d ফিল করে, কিন্তু আছে 4টে সেল, ওই জন্য পিরিয়ড 4। লাস্ট ইলেকট্রন ঢোকে ডি তে, ওই জন্য ব্লক ডি। এটা দেখ কত আছে? 25। আমি পুরোটা লিখেছি, নাও লিখতে পারিস, আর্গন দিয়ে লিখে দিতে পারিস, ঠিক আছে। চল লাস্ট ইলেকট্রন ডি তে গেছে, ও ডি তে দেখ, ডি তে, তাহলে ডি ব্লক এলিমেন্ট 4 নম্বর, এটা 4 দেখ, তাহলে 4 নম্বর পিরিয়ড। আচ্ছা ডি তে 5, ডি তে নিয়ম কি ছিল? নাম্বার অফ এনএস ইলেকট্রন আর নাম্বার অফ এন মাইনাস ডি। এন যদি 4 হয়, তাহলে 4s ইলেকট্রন দুটো, এন মাইনাস ডি, এন মাইনাস 1 ডি মানে 4 মাইনাস 1, 3 তে কত? 5, তাহলে 7টা গ্রুপ হচ্ছে 7। এটা লিখেছি, জানলেও হবে, ইচ্ছা হলে একটু লিখে দেখি, মজা লাগছিল। জেড 118 কনফিগারেশন দেন 7p অব্দি লাস্ট, ঠিক আছে। 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 7p 8s তো এখনো আসেনি, মনে রাখা দরকার নেই, চিল ব্রো চিল। 7 নম্বর পিরিয়ড হাইয়েস্ট, 8 তো নেই, তাহলে 7, এটা 7। লাস্ট ইলেকট্রন পি তে, তাহলে পি ব্লক এলিমেন্ট। পি তে কি করে বের করতে হয়? 10 প্লাস লাস্টের সাথে যোগ করে দিতে হয়, এটা ব্যালেন্স সেল ইন N7 ইলেকট্রন। আচ্ছা খেয়াল করবি কিন্তু 7 নম্বরে কে আছে? 10 এর সাথে 7 এর ইলেকট্রন, 6 2 8 প্লাস 10 18 নম্বর। ভ্যালেন্স সেল ইন N7, 7 এ যতগুলো ইলেকট্রন আছে, 6 প্লাস 2 প্লাস 10, কাউন্ট অল ইলেকট্রন অন ইট, ঠিক আছে। যদি নাও মনে থাকে পিরিয়ডিক টেবিল মনে রাখ ভাই, 118 নিচে 117 তার পাশে 17 নম্বরে, 116 16 নম্বরে, ইজি তো। 15 নম্বরে 14 13 13 12 12 11 11 একদম 104 পর্যন্ত, 4 এ 4। তারপরে এখানে 103 এ অ্যাক্টিনাইড আসছে, এদের কেয়ার করা যাবে না, এটা হচ্ছে এফ ব্লক। এদের একটাই গ্রুপ, 7 নম্বর পিরিয়ড 3 গ্রুপ। ল্যান্থানাইড 6 নম্বর পিরিয়ড 3 গ্রুপ ফিক্সড, এই যে অ্যাক্টিনাইড ল্যান্থানাইডস। 104 থেকে 118 মনে রাখা খুব সোজা, 4 এ 4 5 এ 5 6 এ 6 7 এ 7 গ্রুপ নাম্বার বলছি। আর লাস্ট পিরিয়ড বুঝতে পারছিস? 113 যেমন দেখ নায়োনিয়াম, দেখ 13 নম্বর গ্রুপ 7 নম্বর পিরিয়ড। 115 চেক কর 15 নম্বর গ্রুপ 7 নম্বর পিরিয়ড। 105 চেক কর 5 নম্বর গ্রুপ 7 নম্বর পিরিয়ড। 108 চেক কর 8 নম্বর গ্রুপ। 108 দেখ হ্যাসিয়াম HASSIUM 108 8 নম্বর গ্রুপ 7 নম্বর। হ্যাসনিয়াম খুব হাসতে ভালোবাসে, ওই জন্য হাসিয়াম নাম দেওয়া হয়েছে, সরি হাসনিয়াম নয় হাসিয়াম, খুব হাসতে ভালোবাসে তোদের মতো, ঠিক আছে শাবাশ। তাহলে আমি এর বাকি কোয়েশ্চেন গুলো অ্যাজ আ নোটসে দিয়ে দিচ্ছি, এই টপিকের উপরই আছে, কিছু PYQs ও আছে,
এগুলো যেমন কিছু PYQs পেয়ে যাবি, রিসেন্ট ইয়ারের এগুলো পেয়ে যাবি, এটা পেয়ে যাবি একদম। ঠিক আছে, লাস্টে কিছু পেজ ফাঁকা আছে, এটা দেখি আমি এখন একটু অ্যাড করব, একটু পড়ে করে দেখিস, ঠিক আছে, সলভ করে দেখিস। তো বন্ধুগণ, আজকের যাত্রাপালা আপাতত এখানেই শেষ করছি। आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। आप सभी का धन्यवाद, नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट। दारुण जिनिस शिखे फेलले, स्टे कांस्टेंट, शाबाश, चलो, ऑल द बेस्ट।